This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন যে যারা উদ্বাস্তু রয়েছে বাংলাদেশ থেকে যে সকল শরণার্থী রয়েছে এখানে ভারতবর্ষে এসে শরণ নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একমাত্র রক্ষা কবচ হলো সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সে আপনি হিন্দু, পার্সি, জৈন, খ্রিস্টান, বুদ্ধিজম, জৈনিজম যাই হন না কেন আপনার জন্য কিন্তু সিএ একমাত্র রক্ষা কবচের কিভাবে কাজ করবে সেটা কিন্তু আমরা দেখব। সে আপনি এনপিআর এর ক্ষেত্রে বলুন বা এনআরসির ক্ষেত্রে বলুন বা এই যে বর্তমানে এসআইআর চলছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু সিএএ একমাত্র রক্ষা কবচ কিন্তু আপনাদের রয়েছে। আমি আপনাদের ডিটেলসে দেখাবো বা বলবো এই যে সিএএ রয়েছে সেটা কিভাবে আপনাদের রক্ষা কবচ হিসাবে কিন্তু কাজ করবে। এবার এই যে বর্তমানে এসআইআর হচ্ছে, এসআইআর পরে এনপিআর এনআরসি হবে, সেটাতেও আমরা আসবো, কিন্তু তার আগে আমরা দেখে নিই বর্তমানে এসআইআর এর ক্ষেত্রে কিভাবে আপনাদের কিন্তু এই যে সিএএ রয়েছে সেটা বা সিএ যে কার্ড রয়েছে বা সিএ যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনার রক্ষা কবচ হিসাবে কাজ করবে। দেখুন, এক নম্বরে যদি আমরা দেখি এসআইআরটা যখন ঘোষণা করা হয় বিহারের ক্ষেত্রে আমি বলি, প্রথমত যখন 11টা ডকুমেন্ট দেওয়া হয় সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দেখালেই আপনার যে ভোটার ভেরিফিকেশন সেটা ভেরিফিকেশন হয়ে যাবে। তাছাড়া 2003 সালে লাস্ট ভোটার ভেরিফিকেশন হয়েছিল বিহারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে 2003 সালের যে ভোটার লিস্ট সেটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছিল। সিমিলারলি বাংলার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা যদি আপনাদের নাম থাকে তাহলে সরাসরি আপনাদের ভেরিফিকেশন হয়ে যাচ্ছে বা নতুন করে যে ড্রাফট লিস্ট তৈরি হবে সেখানে আপনাদের নাম চলে আসবে। এবং যদি আপনার 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের টোটাল 13টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা কিন্তু দেখাতে হবে। এই হচ্ছে মূল বিষয়। কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা ধরুন 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে এবং তাদের কাদের রয়েছে যারা অনেক আগে বাংলাদেশ থেকে এসেছে এবং অনেক আগে এসেই তারা কিন্তু এর আগে যখন এসআইআর হয়েছিল বা ভোটার ভেরিফিকেশন হয়েছিল সেটা কিন্তু তারা করিয়েছে, তাই কিন্তু তাদের নাম রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এবার কথা হচ্ছে যাদের নেই তাদের তো নামগুলো বাদ পড়বে, কারণ এসআইআরও তো পরিষ্কার বলা হয়েছে যদি আপনার কাছে এই 13টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা না থাকে এবং আপনার 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনাদের ড্রাফট লিস্টের নাম আসবে না। পরবর্তীতে আপনি ক্লেম করতে পারেন যে আপনি বৈধ রয়েছেন ও বৈধ ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি আপনার যে নাম সেটা কিন্তু ড্রাফট লিস্টে তুলতে পারবেন এবং পরবর্তীতে যখন ফাইনাল লিস্ট প্রকাশ হবে 2026 সালের 7ই ফেব্রুয়ারি তখন সেই যে আপডেটেড ভোটার লিস্ট সেখানে কিন্তু আপনাদের নাম চলে আসবে। কিন্তু যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টেও নাম না থাকে এবং আপনাদের 13টা ডকুমেন্টের মধ্যে একটাও না থাকে তাহলে আপনারা কিভাবে আপনাদের যে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন? তখনই কিন্তু আপনাদের রক্ষা করতে এই চলে আসবে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমরা যেটা দেখেছি আগে থেকে অনেক ভিডিও আমি বানিয়েছি, আপনাদের বলেছি যে এই সিএএ এর মাধ্যমে যেসব বাংলাদেশি, আফগানিস্তানি, পাকিস্তানি মনে করুন ধর্মীয় উৎপীড়নের কারণে তারা কিন্তু সেই দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এই আমাদের ভারতবর্ষে এবং এখানে এসে তারা কিন্তু শরণার্থী হয়েছে, উদ্বাস্তুরা কিন্তু এখানে এসেছে, ভিটামেটি ছেড়ে কিন্তু তারা এখানে আশ্রয় নিয়েছে। তাই কিন্তু তাদের কথা চিন্তা করে এই যে সিএএ আইন সেটা কিন্তু চালু করা হয়। আর আপনারা অনেকেই বলেন যে দাদা আমরা যদি সিএতে আবেদন করি সেখানে তো ঘোষণা করতে হয় যে আমি বাংলাদেশ থেকে এত সালে এসেছি বা আমি পাকিস্তান থেকে এত সালে এসেছি বা আমি আফগানিস্তান থেকে এসেছি। হ্যাঁ, সেখানে তো আমরা তাহলে বিদেশি বলে ঘোষণা করছি। দেখুন, আপনি যদি বিদেশ থেকে এসে থাকেন তাহলে অবশ্যই আপনি বিদেশি, সেটা আপনাকে ঘোষণা দিতেই হবে। যা ডিক্লারেশন বা ঘোষণাপত্র রয়েছে, স্বঘোষণাপত্র, সেখানে আপনাকে দিতেই হবে। সেটা না দিলে আপনি কিভাবে ভারতীয় নাগরিকত্ব নেবেন? কারণ আপনি যদি অলরেডি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার তো নাগরিক নেওয়ার দরকার নেই, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি বিদেশি ঘোষণা না করেন তাহলে তো আপনি নাগরিক হতে পারছেন না। এবার অনেকেই ভয় পায় যে দাদা আমি চাকরি করি, আমার অনেক জমি জায়গা রয়েছে, সেক্ষেত্রে আমি যদি সিএতে আবেদন করি তাহলে আমার জমি জায়গা বা আমার চাকরি সেগুলো কি সরকার নিয়ে নেবে কিনা। তো দেখুন, আমি আপনাদের বলে দিই, আপনারা যদি সিএ এর মাধ্যমে এলিজিবল হয়ে থাকেন, যে সিএতে যে নিয়মগুলো আমি বলছি একটু পরে, সেই নিয়মগুলোতে যদি আপনি এলিজিবল হয়ে থাকেন বা সেই নিয়মগুলো যদি আপনি মেনে থাকেন বা মানতে পারেন, যদি আপনার নামে নাগরিকত্ব সার্টিফিকেট ইস্যু হয় তো সেক্ষেত্রে আপনার জমি জায়গা থেকে আপনার যা চাকরি সমস্ত কিছুই তো থেকে যাবে, তাই না? এবার আপনি যদি অবৈধ হন তাহলে আপনি সিএতে আবেদন করুন বা না করুন, আপনার তো জমি জায়গা বা আপনার যে চাকরি সেটা তো যাবেই। তো সেক্ষেত্রে এই সিএতে এলিজিবল হলে আপনার ভাতা থেকে শুরু করে পেনশন যারা পান এগুলো থেকে শুরু করে
যারা চাকরি করেন, যাদের অনেক জমি জায়গা রয়েছে, তাদের কোনো কিছুই কিন্তু বাতিল হবে না। আমি আপনাদের বারংবার উদাহরণ দিয়েছি যে আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে, যে ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করে পাশ করেছি, সেখানে এক উদ্বাস্তু স্যার ছিলেন। ওই স্যার কিন্তু, ওই প্রফেসর কিন্তু মানে উদ্বাস্তু মানে কি বলবো, মানে নাগরিকত্ব পেয়েছে সিএ আবেদন করে, এবং ওই স্যার কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরে ঘুরে এই সিএ যে অ্যাওয়ারনেস ক্যাম্প সেগুলো কিন্তু করে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে তিনি কিন্তু উদ্বাস্তুর মানে অল ইন্ডিয়া মতুয়া যে রয়েছে সেই সংস্থার পরিচালনায় কিন্তু বা ব্যবস্থাপনায় কিন্তু অল ইন্ডিয়া নয়, অল ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভ্রমণ করছে, এবং এই সিএ নিয়ে যে মানুষের একটা ভয় সেটা কিন্তু কাটানোর চেষ্টা করছে, বা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প বলতে পারি, যেখানে শুধুমাত্র সিএ নয়, এই এসআইআর সম্পর্কেও কিন্তু আপনাদের অনেকটা ধারণা দিয়ে দেওয়া হয়। কারণ সাধারণ মানুষ অনেকটাই ভয় পায় যে সিএতে আবেদন করব, আমাকে বেনাগরিক করে দেওয়া হবে, আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ। দেখুন, একটা জিনিস আপনারা চিন্তা করুন, কিছুদিন আগে দুটো নোটিফিকেশান আমি পরপর আপনাদের দেখিয়েছিলাম, যেটাতে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছিল যে প্রত্যেকটা মানে রাজ্যে একটা করে ডিটেনশন ক্যাম্প করতে হবে, এটা ছিল। আরেকটা ছিল, সেটা হচ্ছে নোটিফিকেশান যে যেসব বাংলাদেশিরা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু এই সিএতে আবেদন করতে পারবেন। কিন্তু পরবর্তীতে সেই নোটিফিকেশানে কি লেখা ছিল যে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা ভারতে প্রবেশ করে থাকেন তাহলে আপনারা নাগরিকত্ব আবেদন করতে পারবেন না সিএর মাধ্যমে বর্তমানে, কিন্তু আপনাদের ছাড় দেওয়া হলো। ওই যে ডিটেনশন ক্যাম্পগুলো করা হলো, ডিটেনশন ক্যাম্পগুলো, সেখানে আপনাদের ধরে নিয়ে যাওয়া হবে না, আপনাদের ধরপাকড়াও করা হবে না, আপনারা যেমন থাকবেন তেমনই কিন্তু রয়েছেন, আপনাদের কিন্তু কোনো রকম অবৈধ বলে পরিচিত করা হবে না। সেই জন্যই কিন্তু নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে। এবার সেই অফিসিয়াল নোটিফিকেশন দেখেও যদি আপনাদের মনে ভয় থাকে তাহলে কিন্তু আর কিছু করার নেই, কারণ ওই নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার বলেছে যদি কোনো বাংলাদেশি 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকে তাহলে তাদের কিন্তু ছাড় দেওয়া হলো। এবার ছাড় কি সকল সম্প্রদায়কে দেওয়া হয়েছে? না, সকল সম্প্রদায়কে কিন্তু দেওয়া হয়নি। বিশেষ 6টি সম্প্রদায় রয়েছে, আপনারা জানেন যে হিন্দু সহ পার্সি, খ্রিস্টান, জৈন, বুদ্ধিজম, জৈনজম, এগুলো সমস্ত টোটাল 6টা যে সম্প্রদায় রয়েছে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তারা যদি 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকে তাহলে বর্তমানে সেই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব আবেদন করতে না পারলেও তাদের কিন্তু সমস্ত এই যে ধরপাকড়া ও অনুপ্রবেশকারী বা আরও যে অন্যান্য রোহিঙ্গা এইসব উপাধি থেকে কিন্তু তাদের মুক্তি করেছে, বা তাদের কোনো ভয় কিন্তু আর নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে আসি আমরা এই যে সিএ রয়েছে, এই সিএতে তাহলে আপনাদের কিভাবে আবেদন করতে হবে, বা এই এসআইআর এ যদি নাম বাদ পড়ে তাহলে সিএ এর মাধ্যমে কিভাবে আপনারা নামটা তুলতে পারবেন, বা সিএ আপনাদের কিভাবে রক্ষা কবচ হিসাবে কাজ করছে। দেখুন, এবার আপনার ধরুন এসআইআর এর ক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই এবং আপনার কিন্তু কোনো ডকুমেন্টও নেই, তো সেক্ষেত্রে আপনার নাম বাতিল হয়ে যাবে, ড্রাফট লিস্টে আসবে না। এবার আপনার যদি নাম ভোটার লিস্টে তুলতে হয় তাহলে আপনাকে প্রথমত ভারতীয় নাগরিক হতে হবে। এবার ভারতীয় নাগরিক হতে গেলে একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে, একটা উপায় না, টোটাল 5টা উপায় থাকে, তার মধ্যে কিন্তু একটা উপায় হচ্ছে এই যে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমরা জানি আগে কোনো ব্যক্তি যদি টানা 11 বছর ভারতে থাকতো, মানে 11 টোটাল 12 বছর আর কি, লাস্ট 1 বছর ভারতেই থাকতে হতো, তাহলে ন্যাচারালাইজেশনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারতো, এবং সেটা কিন্তু কমিয়ে এখন 6 বছরে আনা হয়েছে। যদি কোনো ব্যক্তি 6 বছর থাকে তাহলে ন্যাচারালাইজেশনের মাধ্যমে তারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতেই পারে। এবার দেখুন একটা জিনিস, এই সিএতে যদি আপনি আবেদন করে নাগরিকত্ব পান বা সিএ সার্টিফিকেট পেয়ে যান তাহলে আপনি ভারতীয় নাগরিক হয়ে গেলেন। এবার নাগরিক যদি হয়ে যান তাহলে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, যত কার্ড আপনি বানিয়েছেন এখনও পর্যন্ত সমস্ত কার্ড আপনার অ্যাক্টিভ থাকবে, কারণ আপনি তো আগে অবৈধ ছিলেন, বাংলাদেশ থেকে এসেছিলেন, কিন্তু আপনি সিএ এর মাধ্যমে ভারতীয় হয়েছেন, তাহলে আপনার ভোটার কার্ড যদি ড্রাফট লিস্টে বাদও পড়ে পরবর্তী আপডেটে কিন্তু আপনার নাম উঠে যেতে বাধ্য, কারণ আপনি অলরেডি নাগরিক হয়ে গেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনারা বলবেন যে দাদা তাহলে আমরা কিভাবে সিএতে আবেদন করব? দেখুন, সিএতে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু কিছু নিয়ম মানতে হবে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ডকুমেন্টস নেই, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে মানে আবেদন করতে পারেন সেটাও আমরা দেখব। তো প্রথমত দেখে নিই যে সিএ আইনে কী কী কিন্তু নিয়ম বলেছে বা কী কী কিন্তু মানে ডকুমেন্টস চাওয়া হয়েছে, এবং যাদের ডকুমেন্ট নেই তারা কিভাবে করতে পারেন, বা বর্তমানে যারা 2025 সালে আসবেন তারা কিভাবে কি করবেন। দেখুন, আমি আপনাদের বলে দিই, সিএ আইনে বলা হয়েছে যদি আপনাকে ভারতীয় নাগরিকত্ব পেতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে অবশ্যই 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 ভারতে প্রবেশ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই সিএ আইনে আবেদন করতে পারবেন।
আপনারা সকলেই জানেন এই কোশ্চেনটা যদি আপনি নো করেন সিএ আবেদন করতে গেলে, যে আপনি 31শে ডিসেম্বর 2014 সালের মধ্যে ভারতে প্রবেশ করেননি, তাহলে কিন্তু আপনাকে পরবর্তী যে কাজগুলো রয়েছে বা পরবর্তী যে ফর্ম ফিল আপটা আপনি করবেন সেটার অপশনই আসবে না, সেখান থেকেই আপনাকে বের করে দেবে যে আপনি এলিজিবল নয়। তাই এটা কিন্তু আপনাদের মানতে হবে যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতেই হবে। হয়ে গেল। দ্বিতীয় নাম্বার যেটা আপনাদের মানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এই তিনটা দেশ থেকেই আপনাকে আসতে হবে, অন্য দেশ থেকে আসলে আবার হবে না। তো এই তিনটা দেশ থেকে যদি আপনি এসে থাকেন তাহলে সেই গভর্নমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। হয়ে গেল। তৃতীয়ত, আপনি ভারতে রয়েছেন তাহলে ভারতীয় যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে যেটা আপনার কাছে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবার আরও কিছু লাগবে, সেটা হচ্ছে যে আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট একটা কালেক্ট করতে হবে। হিন্দুত্বের সার্টিফিকেট আপনি নিয়ে নিলেন, তারপরে আপনার কি লাগবে, আপনার একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যেটা প্রধানত আপনাকে আপনার রেসিডেন্টাল, আপনি যেখানে থাকেন সেখানকার এলাকার মানে সে প্রধান যে থাকবে বা মেম্বার বা কাউন্সিলর সেটা তারা দিয়ে থাকবে, এবং সেটাকে আপনি পরবর্তীতে কোর্টে নিয়ে গিয়ে একটা 10 টাকার নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে সেখানে আপনি অ্যাফিডেভিটের মাধ্যমে বা নোটারি করে কিন্তু রাখবেন। এবং এটার সাথে সাথে আপনাদের আরও দুটো ডিক্লারেশন দিতে হবে, যেটা কিন্তু সিএ এর যে অফিসিয়াল ওয়েবসাইটের যে পিডিএফ রয়েছে সেখানেই কিন্তু দেওয়া রয়েছে। সেই লেখাগুলো আমি অলরেডি আমাদের ওয়েবসাইটে পোস্ট করেছি, যারা জানেন না ইউবং লিখে গুগলে সার্চ করবেন, আমাদের চ্যানেলের নাম লিখে দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, সেখানে এই অ্যাফিডেভিটের লেখাগুলো দেওয়া রয়েছে এবং সাথে হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় কোথায় কোন জেলায় দেওয়া হচ্ছে সেগুলো দেওয়া রয়েছে, সেগুলো দেখে আপনারা করে নেবেন। তাহলে আপনাদের দুটো ডিক্লারেশন, সেই লেখাগুলো কপি পেস্ট করে আপনাদের নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে সেই 10 টাকার স্ট্যাম্প পেপারে করলেই হয়ে যাবে, সেটা আপনারা এফিডেভিট করে নিলেন। তাহলে টোটাল আমরা 3টা এফিডেভিট বলতে পারি, কারণ একটা ক্যারেক্টার সার্টিফিকেট, দুটো স্বঘোষণাপত্র রয়েছে। তাহলে 3টা আপনাদের এফিডেভিট লাগছে, একটা হিন্দুত্বের সার্টিফিকেট লাগছে, একটা ভারতীয় ডকুমেন্ট লাগছে, একটা বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তান যেখান থেকে এসেছেন সেখানকার ডকুমেন্টস লাগছে, এবং আপনাকে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হচ্ছে। এগুলো যদি থাকে তাহলে আপনি আবেদনের যোগ্য হয়ে গেলেন। সাথে সাথে অবশ্যই আপনার একটা মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি এবং দুটো কিন্তু 2 কপি যে কালার পাসপোর্ট সাইজ ছবি সেগুলো কিন্তু আপনাদের রাখতে হবে, তাহলেই আপনি সিএতে আবেদন করতে পারবেন। একদম ক্লিয়ার, কোনো ডাউট নেই। এবার আসি আমরা সেই ডাউটগুলোতে, যে আমাদের বাংলাদেশের কোনো ডকুমেন্ট নেই এবং সেটাকে জোগাড় করা সম্ভব নয়। অনেকে আবার ইতিমধ্যে জোগাড় করেছেন বাংলাদেশের ডকুমেন্ট। কেমন, ধরুন আপনি ওখান থেকে এসেছেন, আপনার কাকু থেকে গেছে ওখানে, বা আপনার পাড়ার কেউ রয়েছে, তাদের আপনি বলেছেন যে আপনার এত সালের মানে লিস্টে এই নাম ছিল, বা সেখানকার ভোটার লিস্টে আপনার নাম ছিল, বা সেখানকার কোনো একটা আইডি কার্ড ছিল, এটা কিন্তু আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারেন। এরকম কিন্তু এক ব্যক্তি করেছে। তো সেক্ষেত্রে সেখান থেকে কি করেছে, তারা কিন্তু ডাউনলোড করে বা সেখান থেকে খুঁজে বের করে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, সেটা দিয়ে আবেদন করে কিন্তু নাগরিকত্ব পেয়েছে। তো এইরকম যদি আপনাদের ওখানে কেউ থাকে যে আপনারা ডকুমেন্ট জোগাড় করতে পারবেন, তাহলে অবশ্যই করে নিন, করে নিয়ে কিন্তু আবেদন করে নিন। এবার আবেদন যদি আপনারা করে নেন সেক্ষেত্রে আপনারা নাগরিকত্ব সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যাদের ওখানে কেউ নেই এবং তারা কোনোভাবেই কিন্তু বাংলাদেশের যে ডকুমেন্ট সেটা জোগাড় করতে পারবে না, তো তাদের ক্ষেত্রে আমি বলি, তাদের ক্ষেত্রে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে 10 নম্বর কলামে যখন আপনারা মানে কোশ্চেনের উত্তর দিবেন তখন কিন্তু একটা কোশ্চেন বলা থাকে যে বর্তমানে আপনার কাছে বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান বা যে দেশ থেকে আপনি এসেছেন সেই দেশের ডকুমেন্ট নেই, কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু সেই ডকুমেন্ট দেখাবেন, এটা বলে কিন্তু আবেদনটা করতে পারেন। এবার দাদা আপনারা বলবেন যে দাদা এবার যদি আমরা এইভাবে আবেদনটা করি তাহলে পরবর্তীতে তো আমাদের ডকুমেন্ট দেখাতে হবে, নাহলে ভেরিফিকেশন সম্পূর্ণ হবে না, আমরা তো নাগরিকত্ব পাবো না। দেখুন, এই অপশনটা দেওয়া হয়েছে এই কারণে যে আপনার কাছে ডকুমেন্ট নেই, পরবর্তীতে যদি আপনি জোগাড় করতে পারেন তো ভালো, যদি না জোগাড় করতে পারেন তাহলে এমনটা ঘোষণা হতে পারে যে শুধুমাত্র হিন্দুত্বের সার্টিফিকেটের উপরে ভিত্তি করে আপনাদের কিন্তু নাগরিকত্ব দেওয়া হতে পারে। এটা কিন্তু সম্ভাব্য, হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। কেননা আমরা দেখেছি প্রথমত 2014 সালের 31শে ডিসেম্বর অবধি মানে সময় দিয়েছিল বা কাট অফ ডেট ছিল, কিন্তু পরবর্তীতে 2024 সালের 31শে ডিসেম্বর অবধি কাট অফ ডেট বাড়ানো হয়েছে। যদিও তারা এখন সিএতে আবেদন করতে পারছে না, কিন্তু আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু তারা সিএতে আবেদন করার যে সুযোগ সেটা কিন্তু দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে যাদের ডকুমেন্ট রয়েছে তারা কিভাবে করবেন, যাদের ডকুমেন্ট নেই তারা কিভাবে করবেন, বা কিভাবে আপনারা ডকুমেন্ট জোগাড় করতে পারেন সেটা অবধি আমরা দেখে নিলাম। তাহলে এই যে এতগুলো পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মাধ্যমে যদি আপনি নাগরিকত্ব পেয়ে যান তাহলে এসআইআর বলুন, এনপিআর বলুন বা এনআরসি বলুন, সমস্ত কিছুর রক্ষা হিসাবে কে কাজ করছে, রক্ষা কবচ হিসাবে, সেটা আমাদের সিএএ হয়ে গেল। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার ধরুন এমন কিছু ব্যাপার হতে পারে যেটা হচ্ছে, ধরুন আপনার কাছে
বাংলাদেশি পাসপোর্ট রয়েছে কিন্তু আপনি পাসপোর্ট করে আসেননি, বা আপনার অনেক অনেক রকমের প্রবলেম থাকে, আপনারা কমেন্টে অনেকেই বলেন বা হোয়াটসঅ্যাপে পাঠান। তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পরিষ্কার করে বলেছে যে আপনারা ধর্মীয় উৎপীড়নের কারণে যদি এখানে চলে আসেন এবং আপনি বৈধভাবে পাসপোর্ট ভিসা করে আসুন, আর মনে করুন যে এমনি পালিয়ে চলে আসুন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু শরণার্থী দেওয়া হয়েছে বা আপনাদের কিন্তু তাড়িয়ে দেওয়া হবে না। যেসব 6টা সম্প্রদায়ের কথা বলা হয়েছে তাদের কিন্তু এখানে অধিকার রয়েছে, এটাই কিন্তু বলছে। কারণ ওখানে সংখ্যালঘু আপনারা রয়েছেন, হিন্দুরা সংখ্যালঘু রয়েছে, তাহলে তাদের উপরে অত্যাচার হয়, এটা আমরা জানি, বা তাদের কিন্তু অনেক অত্যাচারের ভিডিও আমরা দেখেও থাকি। পুজোর দিয়ে দুর্গা মন্দির ভেঙে দেওয়া, এই হ্যানত্যান এগুলো কিন্তু অনেক থাকে। তাছাড়া অনেক রকমের প্রবলেম থাকে, বাড়ি ঘর জমি জায়গা তারা নিয়ে নেওয়া জোর করে, এইরকম অনেক কিছু থাকে। তো এই জিনিসগুলো আমরা দেখেছি। তো সেক্ষেত্রে তারা অত্যাচারিত যে হয় এটা কিন্তু সরকারকে আর বোঝাতে হবে না, সরকার নিজে জানে। তো সেক্ষেত্রে তাদের কথা চিন্তা করে, এই উদ্বাস্তু ভাই বোনদের কথা চিন্তা করে, যারা শরণার্থী নিয়েছেন তাদের স্মরণের কথা চিন্তা করে এই যে সিএ আইন সেটা আনা হয়েছে। তাই কিন্তু আমরা বলতে পারি এসআইআর এর ক্ষেত্রে, এনপিআর এর ক্ষেত্রে বা এনআরসির ক্ষেত্রে এই সিএ কিন্তু আমাদের একমাত্র রক্ষা করবে। এবার আশা করি আপনাদের কাছে কোনো উপায় না থাকলেও যদি সিএতে আপনি এলিজেবল হন, তাহলে কিন্তু আপনার এসআইআর এর নাম চলে আসবে বা এসআইআর এ কিন্তু আপনি ভেরিফিকেশন করাতে পারবেন। এবার আপনারা বলবেন দাদা এটা তো 1 মাসে কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সিএ তো ভেরিফিকেশন অনেক টাইম লাগে। তো সেক্ষেত্রে যখন আপনাদের টাইম লেগে হয়ে যাবে 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে, তারপরে আপনারা কিন্তু এটা দিয়ে অ্যাপিল করতে পারবেন যে হ্যাঁ আপনার নাম ড্রাফট লিস্টে আসেনি বা নতুন করে ভোটার লিস্টে আসেনি, আপনি এখন বৈধ ভারতীয় রয়েছেন, সেক্ষেত্রে আপনার নামটা পুনরায় ভোটার লিস্টে তোলা হোক, তখন কিন্তু সেটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তুলে দেওয়া হবে। আশা করি আপনারা ডিটেলসে বুঝতে পারছেন। তাহলে এই ছিল টোটাল বিষয় যে সিএ কিন্তু একমাত্র রক্ষা কবচ হিসাবে আপনাদের কাজ করতে চলেছে। এবার অনেকেই আছেন জানেন না কিভাবে কি করতে হবে, আমার চ্যানেল দেখতে পারেন, আমি সিএ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। আশা করি আপনাদের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন রয়েছে, যেমন হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে নেবেন, আপনার ডিস্ট্রিক্টে না দিলে অন্য ডিস্ট্রিক্ট থেকে নিলে হবে কিনা, কিভাবে আবেদন করবেন, বাংলাদেশের ডকুমেন্ট না থাকলে কিভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও রয়েছে। এবার চলে আসি যারা 2024 সালের 31শে ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করেছে, ধরুন 2025 সালে একদম সদ্য রিসেন্ট কিন্তু এসেছে। তো সেক্ষেত্রে তাদের কি হবে? তাদের তো কোনো সুযোগ দেওয়া হয়নি বা ছাড় দেওয়া হয়নি। দেখুন তাদের ক্ষেত্রে একটাই উপায় হবে, সেটা হচ্ছে লং টার্ম ভিসা, অর্থাৎ এলটিভি ভিসা। এবার এলটিভি ভিসা যদি আপনি আবেদন করে এখানে থাকতে চান তাহলে থাকতে পারেন, এবং তারপরে যে থাকতে থাকতে ন্যাচারালাইজেশনের একটা ব্যাপার আছে, সেই ন্যাচারালাইজেশনের মাধ্যমে আপনারা নাগরিকত্ব নিতে পারেন। বর্তমানে এটাই কিন্তু রয়েছে, কারণ 2025 সালের অবধি এখনও কোনো ছাড় দেওয়া হয়নি, 24 সাল লাস্ট রয়েছে। যারা 25 সালে এসেছেন বা আসবেন বা আসছেন আরও আগামীতে, তাদের ক্ষেত্রে কিন্তু একটাই উপায় যে আপনারা লং টার্ম ভিসার মাধ্যমে থাকতে পারেন, যেটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য। কিন্তু এখানে আপনাদের কোনো রকম সিএর আন্ডারে আনা হয়নি বা কোনো রকম কিন্তু আপনারা এই সিএর আন্ডারে নাগরিকত্ব পাবেন না। আপনাদের ওই ন্যাচারালাইজেশনের মাধ্যমে বা আপনাদের পরবর্তীতে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় সেটার মাধ্যমে কিন্তু আপনারা এই যে ভারতীয় নাগরিকত্ব সেটা কিন্তু অর্জন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। সিএ আপনাদের একমাত্র রক্ষা কবচ, সেটা কিভাবে কি আমি আপনাদের বুঝিয়ে দিলাম। যদি তারপর আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের যে কমেন্টের রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেবো, বা পরবর্তী ভিডিওতে আপনি আপনাদের সেই কমেন্টগুলো নিয়ে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।